me, I wear stardom like a t-shirt, not like a tuxedo. It's not important. And it's there, I'm careless about it, and it's very nice, and I hope it remains. If it's not there, will this love change? I don't think so. রাজার মুকুট, রাজার সাজ, রাজাই আবার পড়ল আজ। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন শাহরুখ খান। তো শাহরুখ খানের এই ইন্টারভিউ সংক্রান্ত এবং ওনার বিগত কিছু ফিল্ম সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আজ আমরা এই আলোচনায় বসেছি ফাইনালি বেঙ্গলিতে। আমাদের সঙ্গে আজকে আছেন শুভদা। তো শুভদা, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং প্রথম কথা, এবং এইটা লাইক কোইন্সিডেন্টলি আমাদের প্রথম শাহরুখ খান নিয়ে কোনো একটা ভিডিও এই চ্যানেলে। আমরা আমাদের অডিয়েন্সকে রিভিল করতে চাই যে আমরা লাইক হিউজ শাহরুখ খান ফ্যান্স। অনেকে সেটাকে ফ্যান বয়ও বলতে পারে, বাট দিস ইজ লাইক কাইন্ড অফ লাইক আ প্রিভিলেজ যে আমরা প্রথমবার শাহরুখ খানকে নিয়ে কোনো একটা ভিডিও এমন সময় বানাচ্ছি যে সময়টা পারহ্যাপস তার সিনেমা কোনো ট্রেলার বা কোনো কিছু আসছে না। স্টিল আমরা এই ভিডিওটা বানাতে পারছি বিকজ রিসেন্টলি তিনি একটা 1 থেকে 1.5 ঘন্টার মতন একটা ইন্টারভিউ দিয়েছেন। একটা সিটব্যাক সেশন ছিল লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে। এই লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের একটা ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড, এইটা কিন্তু একাডেমি অ্যাওয়ার্ডস মানে যে অস্কার্স যেটাকে আমরা বলি তার থেকেও একটা পুরনো ফিল্ম ফেস্টিভ্যাল। হাউএভার এইটা ঠিকই ব্যাপার যে সেই লেভেলের রেকগনিশন নেই, এবং এই বছর এই লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের এত কথা ইন্ডিয়াতে শোনা যাচ্ছে অনলি বিকজ অফ শাহরুখ খান অ্যান্ড ইজ পপুলারিটি ওভারসিজ, যেটার ব্যাপারে আমরা সবাই জানি। হ্যাঁ, তো এই ইন্টারভিউর মাধ্যমে যেমনটা তুমি বললে যে 1 ঘন্টার একটা লং ইন্টারভিউ উনি দিয়েছেন, তো ওই ইন্টারভিউতে কিছু কিছু পয়েন্ট উনি মানে বলেছেন বা ওনাকে কিছু কোয়েশ্চেন্স করা হয়েছিল যার মাধ্যমে কিছু কিছু পয়েন্ট উঠে এসছে। যার মধ্যে একটা পয়েন্ট যেটা আশা করবো অনেক অডিয়েন্সই এটাতে অনেক ইন্ট্রিগ থাকবে, সেটা হলো যে রিসেন্টলি ওনার যে চয়েস অফ ফিল্মস আর যে অ্যাপ্রোচ ওনার রিসেন্ট ফিল্মসের প্রতি, তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে উনি অনেকটা সময় নিয়ে একটা ফিল্ম চুজ করছেন এবং সেটার উপরে কাজ করছেন। তো এটার কি স্পেসিফিক কারণ? আমার মনে হয় ওভারঅল শাহরুখের যদি সিনেমার একটা অ্যাপ্রোচ দেখা যায় সেইটারই একটু স্লাইটলি চেঞ্জ এসছে আফটার প্যান্ডেমিক অ্যান্ড আফটার হিজ লাইক রাজকীয় কামব্যাক যেটাকে বলে উইথ পাঠান, জওয়ান অ্যান্ড টাঙ্কি। কারণ কি, যখন 4 বছর সে গ্যাপটা নিয়েছিল এই মানুষটা আফটার বিং দ্য বিগেস্ট স্টার ইন ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রি অর ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স উইচ ইজ ডিবেটেবল, সে যখন একটা 4 বছরের গ্যাপ নিল, আই থিঙ্ক what he did was he thought about how he was going to come back, এবং সে নিজে আরও কিছু ইন্টারভিউতে তার প্রিভিয়াস কিছু ইন্টারভিউ আফটার হিজ কামব্যাক সে রিভিল করেছে যে তার থটস অ্যাবাউট ফিল্মস হ্যাড চেঞ্জড আ বিট বিকজ 4 বছরে সেই যখন কোনো সিনেমা করেনি হি লস্ট ইন্টারেস্ট ইন গোয়িং টু আ সেট, এবং সেটা তার জীবনে তার প্রথমবার হয়েছে। সো রাইট নাও সে এখন এমন সিনেমাই করতে, সে এই লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে একটা কথা বলেছে যে আই টেক আ লট অফ টাইম ইন মেকিং ফিল্মস বিকজ আমার সেটে থাকতে খুব ভালো লাগে, এবং যেই ডিরেক্টরের সাথে আমি কাজ করতে চাই বা যেই ডিরেক্টরের সাথে আমি কাজ করছি তাকে অ্যাজ আ পার্সন, নট অনলি অ্যাজ আ ডিরেক্টর, তাকে অ্যাজ আ পার্সন আমি খুব মানে আমার জানার জন্য খুব ইন্টারেস্ট, সো দ্যাট উই হ্যাভ আ গুড বন্ডিং। এবং শাহরুখ খানের ইন্টারভিউ তুই যদি আগেও দেখিস, আই এম শিওর তুই দেখেছিস, বা আমাদের যারা ভিউয়ার্স শাহরুখ খান ডাই হার্ট ফ্যান্স তারা নিশ্চয়ই দেখেছে, শাহরুখ খান বরাবরই বলে, তার অনেক ইন্টারভিউতে সে বলেছে যে मैं फिल्म्स पे और कुछ नहीं चाहता, मगर मेरा एक डायरेक्टर से यही बात है कि that person should love me, as simple as that. If the director loves me with respect and all, then আমি একটা সিনেমার জন্য জান প্রাণ লড়িয়ে দেবো। এবং সেই জিনিসটা বরাবরই তার ফিল্ম চয়েস কাদের সাথে সে সিনেমাগুলো করেছে সেটাতে দেখা যায়। যেরকম করণ জোহর, তার সাথে একটা খুব ভালো বন্ডিং আছে। একসময় ইয়াশ চোপড়া ছিল, তার সাথে খুব ভালো বন্ডিং। আমরা রিসেন্টলি দেখেছি আফটার দ্য সাকসেস অফ পাঠান অ্যান্ড জওয়ান, সিদ্ধার্থ আনন্দ অ্যান্ড অ্যাটলি কুমারের সাথে কত সুন্দর বন্ডিং হয়ে গেছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগ পয়েন্টস দ্যাট I think we can take away from this interview. আর যেমনটা তুমি বললে, মানে লেটার হাফ অফ দ্য 2010s যখন থেকে ওর সিনেমাগুলো অতটা ওয়ার্কআউট করা শুরু করলো না, তার আগে রোহিত শেট্টির সঙ্গে যখন ও পরপর 2টো সিনেমা করলো, মাঝে বোধহয় একটা কিছু করেছিল দিলওয়ালে, এবং তার আগে যখন চেন্নাই এক্সপ্রেস করেছিল তার মাঝে হ্যাপি নিউ ইয়ার হয়েছিল ফারাহ খানের সাথে। তো রোহিত শেট্টির সাথেও কিন্তু ওর বন্ডিংটা যথেষ্ট ভালো গ্রো করেছিল। তো যেহেতু ডিলওয়ালে অতটা ভালো মেটেরিয়ালাইজ হয়নি, তাই হয়তো তারপরে অতটা বেশি কাজ ওনারা একসাথে করেননি। কিন্তু হ্যাঁ, তো ওনার বরাবরই এটা
একটা মাইন্ডসেট সবসময় থেকে আসে যে ডিরেক্টরদের সাথে বা যারা ফিল্মের মানে হত্যাদত্তা বিধাতা হন তাদের সাথে একটা ভালো টিউনিং মেনটেন করে চলার। তো যে হ্যাঁ, তো একদমই তাই। আরেকটা যেটা বেশ আমাদের কাছে সার্কেন্স একটা খুবই ইমোশনাল জায়গা ছিল, দ্য ফিল্ম কল ফ্যান, মনীষ শর্মার একটা সিনেমা যেটার পেছনে শাহরুখ খান অনেক দিন সময় দিয়েছিলেন, ওনার পেছনে অনেকটা হার্ট অ্যান্ড সোল উনি বরাদ্দ করেছিলেন। ওই ফিল্মটা অতটা ভালো ওয়ার্কআউট করেন। তো অ্যাজ এ ফ্যান নয়, অ্যাজ এ সিনেমা ভিউয়ার তুমি তোমার কি মত জানাতে চাই ভিউয়ারদেরকে যে কেন ফ্যান? সো প্রথম কথা আমি একটা কনটেক্সট একটু দিতে চাই, যেই সময়টা ফ্যান রিলিজ হয়েছিল দ্যাট ওয়াজ ইন 2016, রাইট? সো 2016 আমার ডেটটাও মনে আছে, দ্যাট ওয়াজ অন দ্য 15th of Yes. April. 15th এপ্রিলে ফ্যান বেরিয়েছিল। দ্য ফার্স্ট থিং ওয়াজ যখন ফার্স্ট টিজারটা এসেছিল উইথ গৌরব চান্দ্রাস লাইক ক্যারেক্টার ইন অ্যান্ড রিভিল অ্যান্ড শাহরুখ অল, খান। it was in and Yes. as Shah Rukh Khan. It was like so Yeah. unique. It was so unique at that point of time. এবং তারপরে যখন তার ট্রেলারটা আসলো সেটাতে পুরো কমপ্লিটলি টোনটা পুরো চেঞ্জ করে দিল, যে ইট লুকড লাইক আ হ্যাপি গো লাকি ফিল্ম ফ্রম দ্য টিজার, বাট দেন ফ্রম দ্য ট্রেলার ইট সিমড লাইক আ কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম, যেখানে খুব একদম। ডার্কিশ একটা জায়গায় চলে যাচ্ছিল। বাট আনফর্চুনেটলি ইভেন বক্স অফিস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি ওয়াইজ ফ্যান একদমই, স্পেশালি সেকেন্ড হাফে একদমই কাজ করেনি। এবং সেটা কাজ করেনি তার অনেকগুলো রিজন আমার কাছে আছে। একটা হচ্ছে যে সিনেমাটাকে যেরকমভাবে প্রমোট করা হয়েছিল একটা জাবড়া ফ্যান গানটা Yeah. দিয়ে, সেই গানটা কোনোভাবে সিনেমাটার মধ্যে না, রাখা হয়নি। দ্যাট মাইট বি আ ক্রিয়েটিভ ডিসিশন উইচ ইট ক্লিয়ারলি ওয়াজ, বাট দ্য প্রবলেম ইজ অ্যাটলিস্ট সিনেমার শেষে যদি গানটা যদি রাখতে পারতো দেন মেবি যারা ফ্যামিলি অডিয়েন্স তারা হয়তো কানেক্ট করতে পারতো। বাট সিনেমার শেষটা যারা ফ্যান দেখেছে, আই এম শিওর মেনি শাহরুখ খান ফ্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ নন শাহরুখ খান ফ্যান্স ওভার দি ইয়ার্স তারা দেখেছে, সেটাতে একটা সেকেন্ড হাফে একটা ইলজিক্যাল ব্যাপার চলে আসে, যেটা আমি অ্যাজ আ ফ্যান ও যখন মানে ফার্স্ট ডে দেখতে গেছিলাম যে সেকেন্ড হাফে কি হচ্ছে, সেই জিনিসটাই শাহরুখ খান নিজের যখন এই ইন্টারভিউটা কিছুদিন আগে দিল লোকানো ফিল্ম ফেস্টিভ্যালে, সে খুব ভালোভাবে বলেছে যে আমি নিজে রিয়েলাইজ করেছি যে ফ্যান বিকেম টু কমপ্লিকেটেড। এবং সে যখন বলছে সে বুঝতেই পারছিল যে অডিয়েন্সের টেস্টটা সে যেরকমভাবে ভাবতে চেয়েছিল, জিনিসটাকে যেরকমভাবে হার্ডওয়ার্ক করেছিল সেটা ম্যাটেরিয়ালাইজ হয়নি। অ্যান্ড ইট ইজ কোয়াইট আনফর্চুনেট টু বি ভেরি অনেস্ট, বিকজ যেরকমভাবে হার্ডওয়ার্ক করেছিল উইচ এভরিবডি উই স, কেউ যদি ফ্যানের মেকিং ভিডিওস দেখে যেটা I'm sure রিলিজও তারা করেছে, বুঝতে ইউটিউবে পারবে। অ্যাভেলেবলও আছে, উই ক্যান অল ওয়াচ ইট। একদমই তো একদমই। ডু ইউ থিঙ্ক দ্যাট একদমই। দ্য চয়েস অফ ডিরেক্টর ওয়াজ অলসো পার্ট অফ ইট? কারণ মনীষ শর্মা নট এ ওয়েল মনীষ রিকগনাইজড শর্মা ডিরেক্টর, রাইট? এমনকি আমরা যদি রিসেন্ট টাইমেরও কথা বলি, হি ওয়াজ দ্য ম্যান হু ডিরেক্টেড টাইগার 3, সেটাও খুব একটা ভালোভাবে বিজনেস করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ। একদমই তাই। দ্য প্রবলেম ইজ মনীষ শর্মা সে বরাবর সে প্রথম দিকে তার যদি সিনেমাগুলো লেডিস দেখা ভার্সেস যায় রিকি ভ্যাল। মানে সুদেশি রোম্যান্স, লেডিস ভার্সেস রিকি বেল, তারপরে আমাদের ব্যান্ড বাজা বাড়া তো আই Yes, গেস yes. ওয়াজ ডিরেক্টেড Yes, বাই yes. মনীষ শর্মা, রাইট? পুরোটাই রোমান্টিক কমেডি হুম। কাইন্ড অফ সিনেমা। বাট তারপরে যখনই সে ইয়াশ রাজের সাথে অন্য সিনেমাগুলো করেছে যেমন ফ্যান উইচ ওয়াজ আ কমপ্লিটলি Right, ডিফারেন্ট জনার, অ্যান্ড দেন রাইট নাও উইথ টাইগার 3 উইচ ইজ আ লাইক ফুল Action. ফ্লেজড অ্যাকশন Yes. স্টাইলিশ ফিল্ম, হুম। রাইট? সে ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারেনি। এবার রিগার্ডিং টাইগার 3 আই নো হোয়াট ওয়াজ দ্য ফল্ট, ইট ওয়াজ ক্লিয়ারলি মনীষ শর্মাস ফল্ট। সে ঠিকঠাকভাবে বুঝতেই পারেনি দ্য এসেন্স অফ টাইগার। বাট ইন টার্মস অফ ফ্যান আই এম আ বিট কমপ্লিকেটেড, লাইক আই এম আ বিট কনফিউজড যে এইটা কি শুধু মনীষ শর্মাকে দোষ দিয়ে কাজ আছে নাকি মেবি শাহরুখ খানেরও, বিকজ এটা বুঝতে হবে when you become a star like Shah Rukh Khan or an Amir Khan or an Salman Khan, you kind of have full creative control Yes. on the Yeah. product, right? And you dictate what a director does, which is a bit unfortunate sometimes. So সেখানে মেবি সেকেন্ড হাফে শাহরুখ খানই বলেছে হয়তো, মেবি আই ডোন্ট নো, this is all hypothetical situation that we are like, you know, we are trying to have a hypothetical situation যে মেবি শাহরুখ খান নিজেই ডিকটেট করেছে যে ওরকম ভাবে মানে স্কেলটাকে সেকেন্ড হাফে একদম বড়ভাবে যাবে অ্যান্ড অল দ্যাট, মেবি। বাট আনফর্চুনেটলি ইট ডিডন্ট ওয়ার্ক, অ্যান্ড শাহরুখ খান রিয়েলাইজিং দ্যাট ওয়াই ইট ডিডন্ট ওয়ার্ক, আই থিঙ্ক ইটস এ গুড সাইন ফর দ্য আর ফিউচার। মেবি কিছু ডিকটেট অবশ্যই করে থাকতে পারেন, যে কারণে হয়তো ওনার অ্যাকাউন্টেবিলিটিটা এখন প্রকাশ পাচ্ছে, মেবি। একদমই তাই, একদমই তাই। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, শাহরুখ কিন্তু
এই পুরো একটা 1.5 ঘন্টার ইন্টারভিউতে দেয়ার ওয়ার সাম ফ্যাসিনেটিং অ্যাসেটস yes. টু দিস ইন্টারভিউ। এখানে শাহরুখ খান ইনফ্যাক্ট মেবি ফর দ্য সেকেন্ড অর দ্য থার্ড টাইম, বিকজ যখন জওয়ান বেরিয়েছিল সেই সময়টাও সেই ব্যাপারে রেফারেন্স দিয়েছিল অ্যাবাউট হাউ সাউথ ইন্ডিয়ান ফিল্মস আর সো টেকনিক্যালি Yes. সুপিরিয়র, অর সাউথ ইন্ডিয়ান সিনেমার যে একটা Yeah. ওয়েভ সেটা কিভাবে ব্যাখ্যা করতে চায়। তুই কি যে এই স্পেসিফিক পার্টটাকে দেখেছিস? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং দ্য ওয়ে হি named ডিসক্রাইবস quite a few films like RRR and Bahubali. ও অনেকগুলো সিনেমার নাম নিয়েছে ওখানে, নাম করেই বলেছে যেগুলো কতটা টেকনিক্যালি সুপিরিয়র ফ্রম আর বলিউড সিনেমাস, এবং কি কারণে সেগুলো লার্জার দেন লাইফ সিনেমাস, এবং কি কারণে এতটা পরিমাণে অ্যাট্রাকশন ওরা গ্যাদার করতে পারছে অ্যাজ কম্পেয়ার টু বলিউড ফিল্মস, মানে যেখানে তোমার বাজেট হাই থাকে অনেক অ্যাকশন থ্রিলার মুভিজেরই, কিন্তু তা সত্ত্বেও বা যেমন টাইগার শ্রফ এবং আমি হিরোইনটার নাম মনে পড়ছে না, রিসেন্টলি ওরা একটা ফিউচারিস্টিক সিনেমা বানিয়েছিল যেটা কোনোভাবেই ওয়ার্কআউট করেন। আচ্ছা, গণপথ, গণপথ। তো বাজেট লেটস নট ইভেন গো ইনটু দ্যাট, লেটস নট ইভেন গো বাজেট ইনটু সিমিলার দ্যাট। থাকলেও কেন সেগুলো ক্রাম্বল করে যাচ্ছে, তো অবশ্যই কিছু তো ডিফারেন্সেস থাকে। অ্যাবসলিউটলি, বিকজ এইটা তো মানতে হবে যে ইভেন ইফ ইউ ডোন্ট ওয়াচ সাউথ ইন্ডিয়ান ফিল্মস, বিকজ আই গেস আই হ্যাভ রিভিলড ইন ওয়ান অফ আওয়ার প্রিভিয়াস পডকাস্ট দ্যাট আমি খুব একটা যে সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখি তা কিন্তু না, বাট এটা তো মানতে হবে দের ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট দের ইজ ডেফিনেটলি আ কাইন্ড অফ ওয়েভ ফর তেলেগু অ্যান্ড মালায়ালাম সিনেমা, যেটা আমাদের হিন্দি বেল্টে সিনেমাগুলো যখন আসে দে কাম উইথ হিউজ অ্যামাউন্ট অফ একদম। হাইপ, অ্যান্ড ওয়েন উই সি দোজ কাইন্ড অফ ফিল্মস at least the scale is bigger than the Bollywood films that we see, especially if the films that are made by Rajamouli or let's say Prashant Neel, Prashant Neel. The scale is massive. প্রশান্ত নীল যে কেজিএফ নিয়ে যে কাজ করেছে, কেজিএফ এর দুটো সিনেমা করেছে আর লেটার অন ফর সালার এজ ওয়েল, যে জায়গায় ও সিনেমাটা শেষ করে, আমার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পার্সোনালি, আমার মনে হয় যে হাইপটা এতটা হয় কারণ ও যে জায়গায় সিনেমাটাকে ফিনিশ করেছে পার্ট 1, তো পার্ট 1 তুমি পার্ট 2 এর জন্য হাইপ তখনই বানাতে পারবে যখন তোমার ফিনিশিংটা ওরকম লেভেলে গিয়ে পৌঁছবে, যেখানে মানুষের যেখানে মানে এক্সাইটমেন্টটাকে ওই জায়গাটাকে পৌঁছাতে পারবে। তো আই গেস একটা বলিউড যদি ওই সেই জিনিসটা করতে পারতো তাহলে হয়তো সেই আউটকামটাও ওরা পেতো, বা সেই রেজাল্টটাও আমরা দেখতে পেতাম। ভিশনের অভাব তো অবশ্যই থাকে। একদমই তাই, একদমই তাই। এবং তার উপরে এটাও দেখতে হবে যে the films that he has mentioned, like Shahrukh has mentioned RRR, Bahubali or a KGF, it is not those films যে এটা আজকে গ্রিনলিট হয়ে গেছে, যেরকম আজকাল বলিউডে অনেক সিনেমাই হয় যে আজকে গ্রিনলিট হয়ে গেছে, কালকে থেকে শুরু হয়ে গেছে, 6 মাস পরে রিলিজ হয়ে যাচ্ছে। দিস ফিল্মস হ্যাভ বিন ওয়ার্কড আপন, রিওয়ার্কড আপন, স্ক্রিপ্টিং লেভেলে হোক, সেটা নতুন করে আবার রিশুটসে হোক, অনেকদিন ধরে কাজ চলেছে। সো ইউ ক্যান সি দ্য হার্ড ওয়ার্ক অফ দোজ ডেডিকেশনের উপরও তো নির্ভর করছে না। প্রভাস যেখানে প্রায় 4 থেকে 5 বছর সময় দিয়েছিল বাহুবলীর পেছনে, হার্ডলি বলিউডের কোন অ্যাক্টরকে তুমি দেখবে এতটা সময় কোনো একটা সিনেমার জন্য দিচ্ছে? কেউ দেয় না। এক্স্যাক্টলি। তো আমরা যদি নেক্সট সেগমেন্টের দিকে আসি, তো শাহরুখ খান এক প্রকার বলা যেতে পারে অ্যানাউন্সমেন্টই করে দিয়েছেন ওখানে তার নেক্সট প্রজেক্টের, যেটা হচ্ছে দ্য কি। তো এটা নিয়ে কতটা এক্সাইটমেন্ট আছে তোমার মধ্যে? সুজয় ঘোষ তার ডিরেক্টর, সুজয় ঘোষ আমরা জানি যথেষ্ট ওয়েল নোন একজন ডিরেক্টর, বলিউডে অনেকদিন ধরে কাজ করছেন, তো এটার উপরে তোমার কতটা এক্সপেকটেশন আছে? সো প্রথম কথা হচ্ছে যখন এই সিনেমাটার প্রথম মানে নাম শুনতে পাচ্ছিলাম কিং বলে, হাউ আইরনিক্যাল ইজ ইট দ্যাট দ্য পার্সন হু উই কল কিং খান অ্যান্ড দ্য পার্সন হু কেম ব্যাক উইথ আ ম্যাসিভ কামব্যাক, যেটাকে বলে দ্য কিং সাইজ কামব্যাক, আফটার দ্য হিস্টোরিক 2023 হি ইজ ডুইং আ ফিল্ম উইচ ইজ কল্ড কিং। দিস ইজ ভেরি আইরনিক। এইবার সুজয় ঘোষের যদি কথা বলি, আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট, ইভেন অ্যাজ আ ফ্যান আই হ্যাভ আ বিট অফ সাসপিশন। কেন? বিকজ সিমিলার টু মাইনিশ শর্মা, সুজয় ঘোষ হ্যাজেন্ট এভার ডিরেক্টেড আ film of this scale or of this canvas with a star like Never Shah worked Rukh with Khan. a big star, yeah. যেটা আমরা আনন্দেল রায়েরও দেখেছিলাম জিরোতে। আনন্দেল রায় is a very good director, very accomplished as well, right? একদম। Same with Imtiaz Ali as well. But the thing is, the moment that a superstar or a megastar like Shah Rukh Khan comes in, if you cannot handle that, then there is a problem. So I am still a bit suspicious about it, but, and there is a big but, আগের দিন শাহরুখ একটা কথা বলেছে which does give me a real hope. প্রথম কথা হচ্ছে আমরা কিং এর ব্যাপারে একটু যদি বলি আমাদের অডিয়েন্সের কাছে,
কিং একটা সিনেমা, যেটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা সম্ভবত হতে চলেছে, ডিরেক্টেড বাই সুজয় ঘোষ। অলসো দ্য ফিল্ম probably would be a joint production from Siddharth Anand and Red Chillies Entertainment. So Siddharth Anandের যে মার্ফ্লিক স্টুডিওস, যারা ফাইটারকে নিজেদের একদম। প্রথম ফিল্ম হিসেবে প্রডিউস করেছিল, তারা করবে। এবং সিদ্ধার্থ আনন্দ would be looking at the action blocks of that film. এইটা একটা স্লাইট লাইক একটা ইনফো, যেটা আমাদের অডিয়েন্সকে যারা জানে না তাদের ব্যাপারে। সো প্রবাবলি দ্য রিলিজ ডেট উড বি নেক্সট ইয়ার। লেট নেক্সট ইয়ার। এখনো শুট শুরু হয়নি, লেট নেক্সট ইয়ার, বিকজ এই বছর নভেম্বর থেকে শাহরুখ হিমসেলফ রিভিল দ্যাট এই বছর নভেম্বর থেকে শুট শুরু হওয়ার কথা। অ্যান্ড একটা আলাদা Now, যেটা ইমোশনাল আমি মানে পার্ট তো ওনার থাকবেই, যে ওনার মেয়ের এটা প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। নাও দ্য থিং ইজ, অ্যানাদার থিং ইজ, যেটা আমাকে স্লাইট হোপ দিচ্ছে এই সিনেমাটার ব্যাপারে, লাইক বিকজ টু বি ভেরি অনেস্ট আই ওয়াজ প্রিটি সাসপিশিয়াস অ্যাবাউট দিস ফিল্ম দ্যাট মেবি ইট উইল নট ল্যান্ড ওয়েল। হাউএভার সেটা হচ্ছে শাহরুখ নিজে একটা রিভিল করছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ দ্যাট হি ইজ লুকিং ফর ফিল্মস and he is looking for films which give him certain skills, সেগুলো তো ঠিক আছে, but he is looking for age-centric roles Age-centric from now roles, yes. onwards. মানে সেটা বেসিক্যালি অডিয়েন্সকে সে বলতে চাইছে যে এখন থেকে আমি আমার এজকে প্লে করবো। নাও দ্যাট ডাজেন্ট মিন সে বাবা কাকার রোল করবে, দ্যাট ডাজেন্ট মিন ইট। হাউএভার সে এখন থেকে প্রবাবলি ওই দিলওয়ালেতে যেরকম ছিল লাস্ট টাইম, যে সিনেমার একটা পার্টে সে একটা কাইন্ড অফ কলেজ গোয়ার টাইপের রোল করছে, একদম মানে মুখে যেরকম আজকাল বেশিরভাগ সিনেমায় আমরা দেখতে পারি যে একদম পুরো ব্লাশ করে পুরো বানানো হচ্ছে, মানে একদম পারফেক্টলি লেট আপ, ওরকম করবে না। সো দ্যাট গিভস মি আ পজিটিভ হোপ যে এটা অনেকটা রিয়েলিস্টিক গ্রিটি কাইন্ড অফ আ ফিল্ম হবে। একদম। মানে যেমন হয়তো যদি আমরা আরো ভালো এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমির খান যে রূপটা নিয়েছিলেন দাঙ্গালের সময় থেকে। একদমই তাই, একদমই তাই। এবং আমার এবার একটা জিনিস আমার তোকে জিজ্ঞেস করার ব্যাপার, সেটা হচ্ছে তোর কি মনে হয় যে মানে আমির খান যেরকম দাঙ্গালি যেটা আমির খান করেছিল, দ্যাট ইজ হিস্টোরিক। ওয়াই দ্যাট ইজ হিস্টোরিক ইজ, এরকম অনেক অ্যাক্টার্সই আছে যারা একটা ফেজের পর তারা বয়স্ক একটা কোনো একটা রোল করেছে, রাইট? হাউএভার দাঙ্গালে উইথ দ্য সুপারস্টার অ্যান্ড দ্য সাকসেস দ্যাট আমির হ্যাড বিফোর দাঙ্গাল, মানে পিকে, 3 ইডিয়টস, ধুম 3, অত বড় বড় সাকসেস দেওয়ার পর লাইক হিউজ কমার্শিয়াল হিটস, তারপরে সে এমন একটা সিনেমা চুজ করলো যেখানে হি কমপ্লিটলি লেট গো অফ ইটস স্টারডম, হিজ ইমেজ অর ইভেন হিজ ম্যানারিজমস। বিকজ আমির, শাহরুখ, সালমান, এদের কিন্তু এটা মানতেই হবে, তারা তোমরা যদি খুব ভালো করে অ্যানালাইজ করো, আই এম শিওর আকাশ তুইও করেছিস, যে তাদের কিন্তু একটা সার্টেন ম্যানারিজমস আছে। মানে সালমান খানের যেরকম একটা হাঁটা চলার স্টাইল আছে, শাহরুখের একটা ডিফারেন্ট একটা স্টাইল আছে, আমির খানের একটা আলাদা কথা বলার স্টাইল আছে। নাও সেইটাকে কমপ্লিটলি গিভ অ্যাওয়ে করে দিয়ে একটা অন্যরকম রোল প্লে করেছিল আমির খান ইন দাঙ্গাল। তোর কি মনে হয় শাহরুখ খান কি সেরকম রুটে যাচ্ছে যে কমপ্লিটলি ওরকম, মানে পুরো দ্য শাহরুখিজম দ্যাট উই সি ইন হিজ ফিল্মস, ইন এভরি ফিল্ম অফ হিজ, ভালো খারাপ যেই সিনেমায় হোক, ইউ আন্ডারস্ট্যান্ড ইটস এ শাহরুখ খান ফিল্ম ফ্রম সিইং, লাইক তুমি সিনেমাটা দেখলে তুমি বুঝতে পারো। তোর কি মনে হয় এইটাতে থেকেই কমপ্লিটলি একটা মানে কি বলি একটা ডিফারেন্ট রুটে যেতে চাইছে? অ্যাকচুয়ালি ওর ইন্টারভিউগুলো যদি আমরা ফলো করি, রিসেন্টলি যে খুব কমই ইন্টারভিউ দিয়েছে, এবং এই লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের যদি ইন্টারভিউটা আমরা দেখি, একটা জিনিস আমরা খুব মানে স্পেসিফিকলি দেখবো, উনি কিন্তু একটা জিনিস বোঝাতে চাইছেন অডিয়েন্সের মাধ্যমে, মানে অডিয়েন্সকে ওই ইন্টারভিউগুলোর মাধ্যমে, যে উনি এখন এমন কিছু কাজ করতে চাইছেন বা যে রিস্কগুলো উনি নিতে চাইছেন, ওনার মধ্যে সেই ভয় যে একটা এলিমেন্ট থাকে, যেটা কিছুগুলো সিনেমা যখন ওরা চলেনি, যেই ভয় বলতে পারো বা অ্যাংসিয়াসনেস বলতে পারো, যেটা সেই সময় ছিল, ওটা কিন্তু এতটা নেই আফটার দ্যাট বিগ 2023 দ্যাট হ্যাড হ্যাপেন্ড উইথ হিম। তো আমার মনে হয় ওই খরচ থেকে উনি হয়তো খুব মানে বেরিয়ে গেছেন, বা ওটা হয়তো অনেকটা হেল্প করবে মেন্টালি ওই জোনে যেতে। কারণ তা তুমি যেমনটা বললে যে এটা খুব একটা ডিফিকাল্ট টাস্ক, নিজের সমস্ত ম্যানারিজম বা যে জিনিসগুলো ওনাকে এতটা সাকসেস দিয়েছে সেই জায়গা থেকে নিজেকে বেরিয়ে কমপ্লিটলি একটা অন্য মোডে নিজেকে নিয়ে যাবো, এবং সেখান থেকে কিছু মানে নুয়ান্সেস ওগুলোকে ধরে সাকসেস পাওয়া যথেষ্ট ডিফিকাল্ট টাস্ক। তো আমার মনে হয় হি হ্যাজ এ টেনেন, আর ওনার মধ্যে উনি ওই মেন্টাল স্পেসের মধ্যে এখন আছেন যেখান থেকে উনি ওই কাজগুলো ভালোভাবে সাকসেসফুলি করতে পারেন। এবং বাকিটা তো পুরোটাই নির্ভর করছে যে কো অ্যাক্টাররা এবং ডাইরেক্টররা ওনার সাথে কীভাবে কাজ করে।
একদমই তাই, একদমই তাই। আমারও কাইন্ড অফ মনে হয়, টু বি ভেরি অনেস্ট, I would still feel that শাহরুখ মেবি আমিরের কমপ্লিট রুটে হ্যাঁ যাবে না, বিকজ শাহরুখ ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান অ্যাক্টর দেন আমির খান, উই অল নো দ্যাট। কে ভালো কে খারাপ সেটার ডিবেটে আমরা Right. যাচ্ছি না, বাট শাহরুখ ইজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান অ্যাক্টর, ইজ কমপ্লিটলি স্পন্টেনিয়াস, যেটা আমির খান ইজ ভেরি একদম মেথডিক্যাল। তুমি যদি দুজনের অ্যাক্টিং এর মানে কিছু কিছু সিনেমার কিছু কিছু সিন দেখো তাহলে বুঝতে পারবে আমির ইজ আ ভেরি মেথডিক্যাল অ্যাক্টর, শাহরুখ ইজ আ ভেরি স্পন্টেনিয়াস অ্যাক্টর, রাইট? মানে তুমি যদি দেবদাসের কিছু কিছু সিনস দেখো, বা ইভেন স্বদেশ, যেখানে মানে most of the people say that it's his best film ever, like in terms of acting, because he didn't act in that film. It seemed like he wasn't going over the top, which he normally does. Because শাহরুখের ওই একটা স্পেশালিটি আছে, দ্যাট একটা সিনে সে একদম জমি দিতে পারে। আই এম শিওর একদম ইউ ক্যান রিলেট টু ইট, রাইট? মানে শাহরুখ ইন আ লেটস সে an ইমোশনাল সিন, অর লেটস সে কনফ্রন্টেশনাল সিন যেইভাবে জমাতে পারে, মেবি আমির খান সেইভাবে জমাতে পারবে ইন দ্যাট পার্টিকুলার সিন, বিকজ হি ইজ আ ভেরি স্পন্টেনিয়াস অ্যাক্টর। নাও আমার মনে হয় যতদূর, যেরকম জওয়ানেও কিছু কিছু শেডস আমরা পেয়েছিলাম যে শাহরুখ ইজ গোয়িং দ্য মাস রুট। জওয়ান ওয়াজ আ শাহরুখ খান ফিল্ম, বাট জওয়ান ওয়াজ বেসিক্যালি অ্যান অ্যাটলি একদম ফিল্ম, একদম রাইট? এভরিবডি ওয়াজ রিকগনাইজ দ্যাট ইটস অ্যান অ্যাটলি ফিল্ম, লাইক অ্যাটলি নিজের সিনেমা বানিয়েছে, কিন্তু সে কিন্তু শাহরুখের জন্য মেবি মানে একটুখানি কিছু একটু হ্যাঁ অ্যাডজাস্ট করেছে, বাট সে তার নিজের সিনেমা বানিয়েছে। But Jawan had a very good balance between a Shah Rukh Khan film or what it represents and an actually mass film, যেটা মানে একটা হিউজ স্কেল, ওভার আর দ্য একদম টপ, রাইট? একদমই তাই। এবং শাহরুখ খান নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করেছিল একই কাছে, যে কারণে ওটা এতটা ভালো স্ক্রিন প্রেজেন্স পেয়েছে ওই রোলটা। সো আমার এটাই মনে হয় যে মেবি মানে এটা যদি আমি বাংলা সিনেমা, আই এম শিওর যারা আমাদের ভিডিও দেখছে, আই এম শিওর সবাই 22 শ্রাবণ একদম দেখেছে, একদম রাইট? এবং অবভিয়াসলি হ্যাঁ আকাশ তুইও হ্যাঁ দেখেছিস হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ অনেকবার, আই গেস। সো 22 শ্রাবণে যখন প্রসেনজিৎ চ্যাটার্জি, হু ইজ লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট Bengal, অ্যাক্টার্স yes, ইন বেঙ্গলি yes. ফিল্ম হিস্ট্রি, সে যখন নতুন রূপে যখন 22 শ্রাবণে এসেছিল, সো 22 শ্রাবণ হ্যাড আ প্রসেনজিৎ কাইন্ড অফ ফিল্ম, হাউ এভার ইট হ্যাড আ ভেরি রাস্টিক কাইন্ড অফ ফিল্ম, রাইট? খুব একটা রাস্টিক একদম কিন্তু ফিল্ম প্রসেনজিতের প্রবীর বাবু ক্যারেক্টারটা। আমার মনে হয় ফর কিং স্পেসিফিক্যালি মেবি শাহরুখ ইজ গোয়িং কাইন্ড অফ দ্যাট রাউট। না, আই এম নট সেইং দ্যাট she's মানে গালিগালাজ করবে, আই এম নট সেইং দ্যাট, বাট মেবি অন এ ভেরি এল্ডার স্টেটসম্যান রাস্টিক কাইন্ড অফ আ রাউট Maybe ফর কিং। something which Amitabh আমার Bachchan একটাই portrayed in ভয়, Badla. ইয়া কাইন্ড অফ ইউ ক্যান সে দ্যাট, ইয়া। আমার শুধু একটাই ভয় যে সুহানা খান কি করবে আফটার আর্চিস, হ্যাঁ, আমার ওনার এটাই ভয়। বলতে গেলে অ্যাক্টর হিসেবে ওনার ডেবিউ তো আর্চিসে আমরা দেখেছি কিছু পার্টস, আমি যদিও পুরোটা দেখিনি, আমি জানি না তুমি দেখেছো কি। তো যে ফুটেজগুলো বাইরে, আনফরচুনেটলি ইয়েস, যে ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তো তার মধ্যে থেকে খুব একটা বেশি কনফিডেন্ট আমি হতে পারছি না। অলদো হ্যাভিং সেড দ্যাট, অভিষেক বচ্চন নিউজ সামনে এসছে যে অভিষেক বচ্চন মে প্লে দ্য রোল অপোজিট অফ শাহরুখ খান। তো সুজয় ঘোষণ এবং অভিষেক বচ্চনের ডুয়োটা আমরা দেখেছিলাম বব বিশ্বাসে, আমার যেটা খুবই ভালো লেগেছিল। তো সুজয় ঘোষ অলরেডি কাজ করেছে অভিষেক বচ্চনের কাছে। অভিষেক বচ্চন আমার কাছে যথেষ্ট আন্ডার রেটেড একজন অ্যাক্টর বলে মনে হয় ইন্ডিয়ান সিনেমাতে। তো আই ডু হোপ যে ও শাহরুখ খানের সাথে ভালো কাজ করতে পারবে, কি দেখা যাক। হ্যাঁ, অভিষেক বচ্চন ইজ আ ভেরি Underutilized, yes, underutilized that's the actor, correct word. because if you see অভিষেক বচ্চনের গুরু বা ইউভা বা ইভেন ব্লাফমাস্টার was a very pulpy kind of film, but he stood his একদম। own ground. সে খুবই দারুণ অ্যাক্টিং করেছিল, but he's very underused, maybe because I don't know, maybe he's lazy or something like that, or maybe he doesn't have that typical Bollywood hero যেরকম মানে ডান্স করতে পারবে, because অভিষেক বচ্চন is a very bad dancer, even he would ইন্ডিয়ান admit to it. পাবলিকের একটা Also ধারণা থাকে the না thing যে is- কি সব ধরো সবকিছুতেই মানে যেহেতু অমিতাভ বচ্চনের ছেলে, তাই কম্প্যারিজনের ওই ব্যাপারটা অনেকটা ওকে হ্যাম্পার করেছে ডিউরিং হিজ আর্লি স্টেজেস ইন হিজ ক্যারিয়ার। Exactly. তো আমরা যদি একটু টেকনিক্যাল অ্যাসপেক্টের দিকে যাই, তো শাহরুখ খান একটা জিনিসে এমফাসাইজ করেছে যে মডার্ন ফিল্মসে টেকনোলজির ইম্পর্টেন্স। তো আমরা এটা সকলেই জানি যে ইন্ডিয়াতে রেড চিলিজ ইজ এ মানে ফাদার ফিগার অফ ভিএফএক্স, ইফ ইউ ক্যান সে। মানে ওই সেন্সে যদি আমরা বলতে পারি যে ভিএফএক্সে যা যা কাজ হয় বড় বড় সিনেমাতে, ওটা রেড চিলিজই মানে করে থাকে। তো তোমার কি মনে হয় যে এই যে পার্টটাতে শাহরুখ খান এমফাসাইজ করলো এবং ইম্পর্টেন্স দিল গ্লোবাল স্টেজেই বলা চলে, যে টেকনোলজির যে দিকে আমরা যে এখানে এগোচ্ছি, যেখানে এআই এর এতটা পরিমাণে প্রভাব দেখা যাচ্ছে,
তো তোমার কি মনে হয় যে আগামী দিনে কি আমরা শাহরুখ খানকে এই ধরনের ফিল্মে বা রাওয়ান কাইন্ড অফ ফিল্মে যেখানে ও এতটা পরিমাণে ইনভেস্টেড ছিল সেই ধরনের ফিল্ম আবার করতে দেখতে পারি? সো শাহরুখ খান কিছু বছর আগে অনুপমা চোপড়া ফিল্ম কম্প্যানিয়নে হ্যাঁ। যখন ছিল, তাকে একটা ইন্টারভিউ দিয়েছিল যে ইফ ইউ থ্রো মি অ্যাট দ্য উলফস আই উড কাম ব্যাক লিডিং দ্য Yes. প্যাক। তার মানে সে বলতে চাইছিল, এবং সেই এই টাইপের কথা আগেও বলেছে অনেকবার, যে আমি যদি কোনো কিছুতে Fine. ফেল হই, তোমাকে মেরে ফেলতে হবে, বাট আমি সেটাকে আবার ট্রাই করতে থাকবো। এবার তার মানে এই না যে সে আবার হয়তো ওয়ানের সিকুয়েল হ্যাঁ। বানাবে, দ্যাট ডাজন্ট মিন ইট। হাউএভার রেড চিলিজ এন্টারটেনমেন্ট অ্যান্ড শাহরুখ খানের যে পুরোটাই একটা ক্রিয়েটিভ কন্ট্রোল ওভার দ্যাট প্রোডাকশন কোম্পানি, বিকজ ইটস Yes, হিজ yes. ওন ইন হাউস Yes, of course. প্রোডাকশন কোম্পানি, they have been the pioneers in VFX. Amra, by the way, for our audience, we are trying to make maybe we might make a specific episode related to the VFX of Red Chillies and how they are better. So just a minor tidbit for our audience. Maybe future আমরা এরকম একটা এপিসোড করতে পারি যেখানে রেড চিলিজ বা ইন্ডিয়ান ভিএফএক্স সিনের ব্যাপারে একটা এপিসোড আমাদের এই ব্যাপারে Fine. কথা চলছে। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য টপিক, সো দ্য থিং ইজ রেড চিলিজ প্রথম থেকেই, যবে থেকে মানে আগে তো প্রোডাকশন হাউসটার নাম ছিল ড্রিমস আনলিমিটেড, আই হ্যাঁ, ডোন্ট নো তুই হ্যাঁ। জানতিস কিনা, ড্রিমস আনলিমিটেড। সেখান থেকে যখন রেড চিলিজে বরুণ রাওয়াত ট্রান্সফার ছিল হলো, তখন। দ্য ফার্স্ট এটা। ফিল্ম, হুম। yeah. The first film that they they backed was Yes. Ashoka. Massive scale, massively hyped. Didn't work out that much in Indian box office, but still তারা কিন্তু এই কাজটা করেই গেছে। এবং শাহরুখ ইজ ভেরি টেকনিক্যালি ইজ ভেরি Right. প্রফিশিয়েন্ট। যতবার তার ইন্টারভিউ দেখা হয়েছে, উইথ দ্য লেটেস্ট গ্যাজেটস কি আসছে মার্কেটে, সে কিন্তু খুবই ভালো করে জানে। এটা যারা মোটামুটি একটু শাহরুখকে ফলো করেছে তারা একদম। সবাই জানে। Now the thing is, in today's day and age, VFX has become a massively important part in our Right. films. কারণ প্রথম কথা সেফটির জন্য, সেকেন্ড অফ অল আজকাল একটা সিনেমা তুমি যদি টাকা দিয়ে দেখতে যাও ইন আ বিগ স্ক্রিন, ইউ ওয়ান্ট দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। এবং যখন আমাদের এত এক্সপোজার এসে গেছে উইথ নেটফ্লিক্স অ্যান্ড অল, উইথ হলিউড স্টাফ, এত এক্সপোজার বেড়ে গেছে, ইউ ক্যানট প্রোভাইড আ সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট যেখানে ভিএফএক্স বা সিজিআই খুবই খারাপ হবে। এবং ভিএফএক্স এবং সিজিআইয়ের ব্যাপারে রেড চিলিজ হ্যাজ বিন দ্য পায়োনিয়ার্স। সো ইয়ার্স হোপিং দ্যাট শাহরুখ খান কন্টিনিউস টু ডু দ্যাট, অ্যান্ড উইথ রেড চিলিজ দে কন্টিনিউ টু বি দ্য পায়োনিয়ার্স অ্যান্ড শো আস নিউ স্টাফ। বিকজ তোর মনে আছে কিনা বাই দ্য ওয়ে জানি না, যেরকম ফ্যান ফেল করার পরেও কিন্তু দে ব্যাক সামথিং লাইক Yes. জিরো, রাইট? বাই দ্য ওয়ে, তুই কি জিরোর শুটিং দেখেছিস বাই দ্য ওয়ে? হ্যাভ ইউ সিন দ্য মেকিং ভিডিওস? ইউটিউবে যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো দেখেছি। So, yeah. So how insane is it that তারা প্রতিটা শট, আমি হাইলি রেকমেন্ড করবো আমাদের অডিয়েন্সকে যারা একটু এই ভিএফএক্স বা এইসবের Sure. ব্যাপারে ইন্টারেস্টেড, তারা জিরোর মেকিং একদম। ভিডিওস গুলো দেখ। দে মাইট নট লাভ দ্য ফিল্ম, উই অলসো ডোন্ট লাভ দ্য ফিল্ম, বা হাউএভার তারা যদি মেকিং ভিডিওসটা দেখে তাহলে বুঝতে পারবে যে Correct. কতটা এফর্ট গেছে। প্রতিটা সিনে কিছু বিল্ডিং ব্লকস ক্রিয়েট করা হয়েছিল, মানে পুরো সেটটাই একটা লেগো সেটের মতন ক্রিয়েট করা হয়েছিল। সো দে হ্যাভ বিন দ্য পায়োনিয়ার্স অ্যান্ড আই হোপ দ্যাট দে প্রোভাইড দ্য cleanest of VFX that we see in Indian and cinema. continue to serve Indian cinema. কারণ Absolutely. মানে শাহরুখ খানের সিনেমা না হলেও সেগুলো ইন্ডিয়ান সিনেমাই থাকে, তো সেখানেও যদি ভিএফএক্স এর কাজ পালা থাকে না। একদমই। এবং তারা তো শুধু VFX এ কাজ করছে, তারা অনেক সিনেমাতে একদম, কালারিং এর একদম। কাজ করছে। সো হিয়ারস হোপিং দ্যাট, এন্ড তারা বড় সিনেমাতে হ্যাঁ। কালারিং এর কাজ করছে, এন্ড ইউ ক্যান সি দ্য প্রিমিয়াম কোয়ালিটি ইন হ্যাঁ। দ্য কালার্স when you watch those মানে films. একদম দিন রাতের মতো ডিফারেন্স বোঝা যায় যখনই রেড চিলিজের কাজ থাকে বা অন্য কারো। একদমই তাই। তো আজকে আমাদের এই ডিসকাশন আজকে এতটাই থাক। এটাই আমরা এইভাবেই শাহরুখ খানকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছুটা সেলিব্রেট করলাম, কিছুটা ওনার খারাপ দিনের সময় নিয়ে জানার চেষ্টা করলাম, কী কী জিনিস ওনার খারাপ গেছে সেটা নিয়ে আরেকবার আলোচনা করলাম, এবং দ্য কিং যেটা ওনার আগামী সিনেমা ওটা নিয়ে ডিসকাস করলাম। তো আমাদের এই ডিসকাশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলের আর বাকি 10টা ভিডিও দেখবেন। সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফাইনালি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।